ডক্টর ইউনূস আন্দোলনে কি ভূমিকা রাখছেন? এনজিও থেকে যে উপদেষ্টাতে নেওয়া হলো তারা কি ভূমিকা রাখছেন? যারাই আমাদেরকে দখল করতে আসছে তারা আমাদের শিক্ষাকে আগে দখল করছে। 90% জনগণ যতটুকু শেয়ার পাবে, 10% জনগণের মধ্যে বাকিরা আছে তারা কি ততটুকু শেয়ার পাবে? ক্ষমতায় যারাই গেছে তারাই শিক্ষায় হাত দেওয়ার চেষ্টা করছে একদম শেষ সময় গিয়ে। ওরা বলতেছে হুজুররা কথা বলার কে? আমাদের সন্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে সেটা নিয়ে কারা কথা বলবে? আমরা কথা বলবো না? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, ভর দুপুর ভরা পেট ঘুম আসছে নাকি আপনাদের? আচ্ছা, এখানে কথা বলবেন অনেক যোগ্য ব্যক্তি কথা বলবেন। আমার যে টপিকসটা দেয়া হয়েছে, আমি যোগ্য না হলেও টপিকসটার ওজন অনেক ভারী। শিক্ষা ব্যবস্থা এমন একটা মাধ্যম যেটা মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে। তো আমাদের বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। আমরা যদি ঘটনাগুলোকে স্টাডি করতে ব্যর্থ হই, ঘটনাগুলোর সাথে তাল মিলাতে এবং আমাদের স্বার্থটা আদায় করে নিতে ব্যর্থ হই, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ শঙ্কার মুখে। যাক, আমি সে বিষয়ে আসব। তো আজকে আমাদের সেমিনারটা হচ্ছে ইসলাম বিদ্বেষ নিয়ে। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, এই দেশে ইসলাম বিদ্বেষ নিয়ে আমাদেরকে সেমিনার করতে হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন যে ইংল্যান্ডে ইসলাম বিদ্বেষ বেশি না বাংলাদেশে? আপনারা কেমনে জানেন? আচ্ছা, একটা ঘটনা বলি, জাস্ট আসিফ আদনান বলছে যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বরিস জনসন একবার যারা হিজাব পরে তাদেরকে ডাক বক্সের সাথে তুলনা করছিল। কিসের সাথে? ডাক বক্সের সাথে। তো এটা নিয়ে প্রতিক্রিয়া হয়েছিল এবং সংসদেও আলোচনা হয়েছিল, নিন্দা হয়েছিল, ঠিক আছে? কিন্তু 90% মুসলমানের দেশ আমরা বলি আমাদের দেশকে, তা আমাদের প্রধানমন্ত্রী আমাদের মা বোনদেরকে তাঁবুর সাথে তুলনা করছিলেন। কার সাথে? তাঁবুর সাথে, লিভিং টেন্ট। লিভিং টেন্ট। তো আমরা কি এখানে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছিল? হয় নাই। তো ইসলাম বিদ্বেষ মূলত হচ্ছে এই কনসেপ্টটা দেখতে হবে, পশ্চিমে এটা ক্ষমতাসীন অমুসলিমের সাথে ক্ষমতাহীন মুসলিমের দ্বন্দ্ব, ইসলাম বিদ্বেষ। কিন্তু বাংলাদেশে এটা ক্ষমতাশীল মুসলিম এলিটের সাথে, ক্ষমতাশীল মুসলিম সেকুলার এলিটের সাথে ক্ষমতাহীন সাধারণ মুসলমান জনগণের যে দ্বন্দ্ব, এটাই হচ্ছে ইসলাম বিদ্বেষ। আমরা কথা বলছি এটা নিয়ে। তো আমার আলোচনার টপিকস হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিদ্বেষ। শিক্ষার সাথে সংস্কৃতি একসাথে আসে, দুটো খুব ক্লোজলি কানেক্টেড। শিক্ষা ব্যবস্থা কেমন হবে? একটা ভূখণ্ডের মানুষ যে সমস্ত আইডিওলজি ধারণ করে, তাদের যে কালচার, সেই কালচারের রিফ্লেকশন থাকতে হবে শিক্ষা ব্যবস্থায়, ঠিক কিনা? আবার শিক্ষা সেটা একটা মানুষের কালচারের শেপ তৈরি করতে পারে। এজন্য যারাই আমাদেরকে দখল করতে আসছে তারা আমাদের শিক্ষাকে আগে দখল করছে। আমি যদি একটু হিস্ট্রি ঘুরে আজকের অবস্থায় আসি, ধরেন মুঘল সাম্রাজ্যের সময়ও যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে এরকম ভাগ ছিল না, যে জেনারেল, কওমি বা এই ভাগটা ছিল না। ভাগ শুরু করছে কিন্তু ব্রিটিশরা। তো ভাগটা কেন শুরু করছে আসলে? 1813 সালের আগে ব্রিটিশরা কিন্তু আমাদের শিক্ষার অধিকার দিতে চায়নি। তারা চিন্তা করছিল যে যদি এই ভূখণ্ডের মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে তারা রাজনৈতিক সচেতন হয়ে যাবে, তাদেরকে শাসন করা, শোষণ করা টাফ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি এটা আসলে ফিজিবল ছিল না। একটা পর্যায়ে কমিউনিটির ভেতর থেকেও একটা দাবি আসতে শুরু করে এবং সুশীল সমাজের মধ্য থেকে একটা দাবি আসতে শুরু করে যে শিক্ষার অধিকার দিতে হবে। তো 1813 সালে অফিসিয়ালি এই
ব্রিটিশ রাজ স্বীকার করে যে আমাদের শিক্ষার অধিকার দেওয়া হবে, তারা তখন বাৎসরিক 1 লক্ষ টাকা আমাদের শিক্ষা খাতে বাজেট করে। কিন্তু এই শিক্ষার ধরন কেমন হবে এটা নিয়ে অনেক ডিবেট ছিল। বাংলা, বিহার, আসাম এই অঞ্চলে ফাদার উইলিয়াম অ্যাডামস উনি 1835 থেকে 38 সালে সফর করে তালিকাবদ্ধ করছেন যে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল। প্রায় 1 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেগুলো মানে মুসলিম প্রিডোমিনেন্ট শিক্ষা, মক্তব, মাদ্রাসা এরকম আর কি। তো তার যে প্রস্তাবনা ছিল যে এগুলো সংস্কার করা হোক, এগুলোতে মানে ফান্ড দেয়া হোক, এগুলোকে সংস্কার করে এগুলোকে আরো একটু বেগবান করা হোক। কিন্তু আলটিমেটলি এগুলো চালাইলে দেখা যাচ্ছে যে এই ভূখণ্ডের সন্তানদেরকে কন্ট্রোল করা মুশকিল হবে, কারণ তারা নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, নিজেদের আদর্শ এগুলোতে তারা অটল থাকবে। তাহলে কি করা যায়? তখন আমরা লর্ড মেকলের নাম শুনেছি, তাই না? যে তিনি লর্ড মেকলে একটা শিক্ষানীতি দেন আর কি। 1835 সালে সেই শিক্ষানীতিটা পাশ হয়। তো সেখানে বলা হয় সেই শিক্ষানীতির উদ্দেশ্য আসলে কি, যে এই শিক্ষানীতি এমন একটা প্রজন্ম তৈরি করবে যে প্রজন্ম ব্লাড অ্যান্ড কালারে ইন্ডিয়ান হবে, কিন্তু ইংলিশ ইন থটস, মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, মানে তার মনন, তার চিন্তা ভাবনা এগুলো হবে ইংরেজদের মতো। তো এই লর্ড ম্যাকলে এনার এই শিক্ষানীতির নাম দেওয়া হলো যে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। তিনি বললেন সাধারণ নাগরিকদের কথা চিন্তা করার দরকার নেই, আমাদের একটা ইন্টারপ্রেটার দরকার, যারা শাসকের সাথে শোষিতার একটা কানেকশন তৈরি করবে। আমাদের কথা তারা জনগণকে, আমাদের ভাষাটা তারা জনগণকে বলবে। তো তারা একটা মধ্যস্বত্বভোগী তৈরি করলো, তাদের লর্ড ম্যাকলের ভাষায় ইন্টারপ্রেটর। তো লর্ড ম্যাকলে বললেন যে এই শ্রেণীটা এদেরকে আমরা শিক্ষিত করব, এদেরকে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এগুলো দিব, এদের জনগণকে আমরা যেটা বোঝাতে চাই এরা বোঝাবে। তো আলটিমেটলি কি হলো, যে জনগণের মধ্যে একটা ব্রিটিশ আকাঙ্ক্ষা তৈরি করা। আলটিমেটলি আমরা এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, ইভেন কোর্টে উকিলরা যে ড্রেস পরে, এগুলোর মধ্যেও এই ব্রিটিশ আকাঙ্ক্ষার প্রতিফলন আছে। আমরা কিন্তু স্বাধীন হয়েছি, কিন্তু এই ব্রিটিশ আকাঙ্ক্ষার যে মানে ভেতরের যে ইন্টারনাল সেলফ, এটা থেকে আমরা বের হইতে পারি নাই। বের হওয়ার জন্য কি দরকার ছিল? বের হওয়ার জন্য দরকার ছিল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। যে শিক্ষা ব্যবস্থা, ধরেন কি হলো আলটিমেটলি, লর্ড মেকলে যে শিক্ষানীতি প্রবর্তন করলেন, তার ফলে আমাদের যে দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল, এই যে লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সব ধ্বংস হয়ে গেল। আলটিমেটলি এরপরে আরো কিছু প্রচেষ্টা এসেছে এগুলো পরিবর্তন করার। 1856 সালে আরেকটা শিক্ষানীতি আসলো। সেখানে চেষ্টা করা হয়েছিল যে জনসাধারণের ভাষায় শিক্ষাটা দেয়া হবে, জনসাধারণকে শিক্ষাতে অঙ্গীভূত করা হবে। কিন্তু আলটিমেটলি সেটা আলোর মুখ দেখে নাই। 1857 সালের সিপাহী বিপ্লবের কথা আপনারা সবাই জানেন। এরপরে আলটিমেটলি হলো কি, মুসলমানদের উপর একটা সিস্টেমেটিক নির্যাতন চলে আসলো, হাজার হাজার আলেমকে হত্যা করা হলো, মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেল। এবং এই ব্যাকগ্রাউন্ডেই কিন্তু আমাদের দেওবন্দ তৈরি হয়েছে। আপনারা তো ইতিহাস জানেন, তাই না? দেওবন্দের এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে 1866 সালে দেওবন্দ তৈরি হয়েছে, যে অ্যাটলিস্ট আমাদের স্বকীয়তা কিছুটা হলেও বজায় রাখতে হবে। অনেকেই আমরা আজকে ইতিহাসের এরকম একটা দূরত্বে এসে আমরা ক্রিটিসাইজ করি যে ওনারা ইংরেজি শিক্ষাটাকে হিন্দুদের আগে দৌড়াই গিয়ে কেন নিলেন না, তাই না? এখন ইতিহাসের একটা নিরাপদ দূরত্বে দাঁড়ায় থেকে সমালোচনা করা সহজ, কিন্তু ওই সময়ের বাস্তবতাটা যদি আমি না বুঝি, তাহলে ওই সময়ের আলেম সমাজ কি ভাবছিলেন, ওই সময় একজন সাধারণ দিনদার মানুষ কি ভাবছিলেন, সেটা বোঝা আসলে টাফ হয়ে যাবে, তাই না? তো ওই সময় কিন্তু অনেকগুলো ডাইনামিক ছিল আসলে। কারণ আলটিমেটলি দেখা যাচ্ছে যে একটা জনগোষ্ঠীর মানে ভাষা আরবি ফার্সি ভাষা থেকে পুরোপুরি ইংরেজিতে শিফট হয়ে যাচ্ছে।
তার মানে আমি যখন, আচ্ছা জেনারেশন গ্যাপ বলি আমরা, তাই না? জেনারেশন গ্যাপটা আসলে কি? জেনারেশন গ্যাপটা আসলে আমি আমার সন্তানের কাছে আমার আইডিওলজি, আমার ভ্যালুস, আমার শিক্ষা, এগুলোকে আমি কত সঠিকভাবে পাস করতে পারলাম, এটার উপর ডিপেন্ড করবে জেনারেশন গ্যাপ কতটুকু। আমি যদি না পারি, তাহলে আমার সাথে আমার সন্তানের জেনারেশন গ্যাপ হয়ে যাবে বেশি। আমার সন্তান আমার মতাদর্শ ধারণ করবে না। আলটিমেটলি এই জেনারেশন গ্যাপ এটা তৈরি করার জন্য, মানে ধরেন ওই সময়ের মুসলমানরা যা ভাবছে, যদি ইংরেজদের শাসনকে দীর্ঘায়িত করতে হয়, তাহলে ওই ভাবনা থেকে, ওই ধারণা থেকে এর পরবর্তী প্রজন্মকে বের করে আনতে হবে। তাহলে আলটিমেটলি প্রথম ব্যারিয়ার যেটা ছিল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমি মানে তাদের মাথা থেকে সরাই দিলাম। যারা আরবি ফার্সি পড়বে তারা চাকরি পাবে না, যারা আরবি ফার্সি পড়বে তাদের আর মূল্য থাকবে না। তার মানে ওই জিনিসটা আর চর্চা হবে না। তো আরবি ফার্সিতে যে বিপুল সম্ভার, সাহিত্য, সংস্কৃতি, যে বিপুল শিক্ষা, এগুলো আলটিমেটলি মানে ব্লক করার একটা ব্যবস্থা করা হলো, যেটার প্রতিফলন ওই সময় আলেমরা দেখছেন যে প্রজন্ম কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই সময় তো মোবাইল ছিল না, ওই সময় নেট ছিল না, তারপরেও প্রজন্ম চেঞ্জ হয়ে যাচ্ছিল। এটার একটা বড় কারণ এটা, এবং ওদের টার্গেট এটা ছিল যে আলটিমেটলি এমন একটা প্রজন্ম তৈরি করা, যে প্রজন্ম তার আইডিওলজি, তার জাতিসত্তা, তার মুসলিম আইডেন্টিটি ভুলে যাবে। ওই সময় পাওয়ার ডাইনামিক্স একটা বড় অংশ ছিল হিন্দু ভার্সেস মুসলমান। আজকে আমরা যে সমস্ত সেকুলার এলিট দেখি, ওই সময়ে হিন্দু ভার্সেস মুসলমান এই দ্বন্দ্বটা এত সিভিয়ার ছিল যে আবুল মনসুর, উনি একজন সেকুলার মানুষ, আপনারা হয়তো বইটা পড়ে থাকবেন, আমার দেখা রাজনীতির 50 বছর। তো ওখানে উনি বলছেন যে একসময় কমিউনিস্ট ধারার প্রতি তিনি একটু মানে ইনক্লাইন্ড হয়ে পড়লেন। তো তিনি বলছেন যে আমি যদি কমিউনিস্ট হই, তাও আমি মুসলমান কমিউনিস্ট হব, আমি যদি নাস্তিক হই, তাও আমি মুসলমান নাস্তিক হব। মানে এরকমই আর কি বিষয়টা। মানে তার জাতীয়তা বোধ, মানে জাতিত্ব বোধ এতটুকু ছিল, কারণ পাশে ছিল একটা বড় শক্তি, হিন্দু শক্তি, যারা এই মুসলিম জাতিত্ব বোধকে ধ্বংস করার জন্য তারাও ছিল খড়গহস্ত। তো আলটিমেটলি আমাদের শিক্ষা ব্যবস্থা এখান থেকে ধ্বংসটা হলো, লর্ড ম্যাকলে থেকে। এরপরে যত ঘুরে আসার চেষ্টা করা হোক, 1947 পর্যন্ত এই ধারাটাই আসলে চলছে। এবং আপনারা মানে জানেন যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে না? করছে কিনা? আচ্ছা, কিন্তু মেন বৈষম্যটা কিন্তু করছে পূর্ব বাংলার সাথে পশ্চিম বাংলার বৈষম্য। আমরা দেখি যে ব্রিটিশ সরকারের 200 বছরের শাসন আমলে পশ্চিমবঙ্গে 7টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু পূর্ববঙ্গে মাত্র একটা, তাও 1921 সালে ঢাবি। এবং তারপরেও এটার ওই মানে সনদ দেওয়ার ক্যাপাসিটি ছিল না। ঢাবির কিন্তু সনদ দেওয়ার ক্যাপাসিটি ছিল না, কলেজগুলোর সনদ নিতে হতো কলকাতা ভার্সিটির কাছ থেকে। যখন 1947 পরে দেশ ভাগ হয়ে গেল, তখন কিন্তু আমাদের এখানের কলেজগুলোর তখনও পর্যন্ত কলকাতার কাছ থেকে নিতে হয়। এরপরে আইন সংশোধন করে ঢাকা ভার্সিটির কাছ থেকে সনদের ব্যবস্থা করা হলো। আলটিমেটলি যেটা দেখা গেছে যে একটা সিস্টেমেটিক ইসলাম বিদ্বেষ আমাদের এই শিক্ষা ব্যবস্থায় ইনগ্রেইন্ড ছিল। আচ্ছা, আমার ইতিহাস একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমার বর্তমান সময়ের একটা বিশেষ টপিকস নিয়ে কথা বলা জরুরি, কারণ যেটা নিয়ে আলটিমেটলি আমাদের কাজ করতে হবে। তারপরেও ইতিহাস তো জানা দরকার। 1947 সালে দেশ ভাগ হলো কিসের ভিত্তিতে? মুসলিম আইডেন্টিটির বেসিসে, তাই না? যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড। তো মুসলমানদের আলাদা ভূখণ্ড হলে সেখানে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কি হবে? যেটা মুসলিমরা চায় সেই শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত না? কিন্তু সেটা হলো না। আলটিমেটলি 1947-এর পরেও যে শিক্ষা কাঠামো, যে রাষ্ট্র কাঠামো, সেখানে গণতন্ত্র প্রিভেইল করলো। গণতান্ত্রিক ইসলামিক একটা রাষ্ট্রের একটা মানে ফিউশনের একটা প্রথম দিকে চেষ্টা ছিল। আলটিমেটলি ওই সময় একটা শিক্ষা কমিশন গঠন হলো, মাওলানা আকরাম খাঁ শিক্ষা কমিশন। তো 47-এর পরে করাচিতে একটা সম্মেলন হলো শিক্ষাবিদদের নিয়ে। সেখানে যে সমস্ত শিক্ষাবিদরা গেছিলেন তারা এক বাক্যে স্বীকার করছেন যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় ইসলামের মানে ইসলাম থেকে অনুপ্রাণিত শিক্ষা ব্যবস্থা হবে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা। তো আলটিমেটলি আমরা দেখি যে 1947 থেকে 71-এর যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিছুটা হলো ইসলাম ছিল, যদিও আলটিমেটলি আমাদের যে আকাঙ্ক্ষা, ওই যে মাহফুজরা আজকাল গণের আকাঙ্ক্ষা বলতেছে,
সেই ঘনের আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে সেখানে ছিল না। আলটিমেটলি সেখানে ছিল, তারপরেও যেহেতু মানে ধরেন এরকম একটা বড় ঘটনা যখন ঘটে, 47-এর দেশভাগ, 71-এর মুক্তিযুদ্ধ বা 24-এর এই গণ অভ্যুত্থান, তো বড় একটা ঘটনা যখন ঘটে, তারপরে গণের আকাঙ্ক্ষাকে যতই উপেক্ষা করা হোক কিছুটা নিতেই হয়, একেবারে উপেক্ষা করা যায় না, তাহলে প্রতিবাদ তৈরি হয়ে যায়। যেমন আজকে আমরা প্রতিবাদ করার সুযোগটা পাচ্ছি। তো যেটা হলো আলটিমেটলি 1956 সালে একটা ওই যুক্তফ্রন্টের পরে শিক্ষা কমিশন গঠন হলো আতাউর রহমান খানের নেতৃত্বে। তো সেখানে ডক্টর কুদরতে খুদাও সেই কমিটির একজন সদস্য ছিলেন। কুদরতে খুদার নাম শুনছেন না আপনারা? কুদরতে খুদার শিক্ষা কমিশন, যেটা আমাদের স্বাধীনতা পরবর্তী যেটার উপরে এই 2024-এর কারিকুলামও, যে শিক্ষা নীতির মানে যে শিক্ষা কমিশনের ছায়া এখনো আছে। তো সেই কুদরতে খুদা ওই কমিটিতে ছিলেন এবং সেখানেও তিনি এই মানে ইসলামকে বাদ দেওয়ার কথা এবং সহশিক্ষার কথা এগুলো বলছেন। আলটিমেটলি 1971 সালে দেশ স্বাধীন হয়, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে শিক্ষা ব্যবস্থা পেলাম সেটা আরো বেশি ধ্বংসাত্মক। কারণ কি, আলটিমেটলি পাকিস্তানের সাথে ভারতের যে বিভাগ, মানে যে 47-এর দেশ বিভাগ, সেটা হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিন্তু পূর্ব বাংলায় যারা ছিল তারা ছিল মূলত কলকাতা কেন্দ্রিক, পূর্ব বাংলার এলিট যারা ছিল, তাই না? এখনো তারা কিন্তু কলকাতা কেন্দ্রিক, এখনো দেখবেন তাদের ভারত প্রেম, দাদা প্রেম এখনো অনেক বেশি। তো এই কলকাতা কেন্দ্রিক হওয়ার কারণে আলটিমেটলি ওরা ইসলামকে ওদের প্রতিপক্ষ বানাতে শুরু করলো। দেশ ভাগ হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে 71-এ আলটিমেটলি 72-এর যে সংবিধানের মূলনীতি কি ছিল? চারটা। একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তো এরপরে 1972 সালে কুদরতে খুদা যে শিক্ষা কমিশনটা হলো, সেই শিক্ষা কমিশন এই সংবিধানকে আপহোল্ড করার চেষ্টা করছে। এখন 90% মুসলমানের একটা ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা কেমন হবে? তার মানে হিন্দু যতটুকু ভাগ পাবে শিক্ষা ব্যবস্থায়, একজন মুসলমানও তার ধর্মীয় আইডিওলজি ততটুকু পাবে শিক্ষা ব্যবস্থা থেকে। এটা কি ইনসাফ? 90% জনগণ যতটুকু শেয়ার পাবে, 10% জনগণের মধ্যে বাকিরা আছে, তারা কি ততটুকু শেয়ার পাবে? তো এই জায়গাটা আমাদের বোঝার সবচেয়ে বড় ভুল এবং এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি অপ্রেসড। আলটিমেটলি কুদরতে খুদা শিক্ষা কমিশন 1974 সালে একটা সুপারিশনামা পেশ করলো। সেখানে ইসলামকে একটা ব্র্যাকেটে ভরে ফেলা হলো। ইসলাম শিক্ষা থাকবে এতটুকুর মধ্যে, এর বাইরে যে সাবজেক্টগুলো সেখানে কোনো ইসলামের ছায়া থাকতে পারবে না। আলটিমেটলি সেখানে সুপারিশ করা হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, ধর্মীয় শিক্ষা শুরু হবে ক্লাস 6 থেকে। ক্লাস 1 থেকে 5 শিবলি ভাই জানেন যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় কখন, বাচ্চারা কাদামাটির মতো, এই সময়টা তাদেরকে ইসলামের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। তারপরে নামমাত্র একটা ইসলাম ক্লাস 6 থেকে দেওয়া হবে। এটা কুদরতে খুদা শিক্ষা কমিশনের প্রস্তাবনা। আলটিমেটলি সেখানে আমরা দেখছি পাকিস্তান আমলে অ্যাটলিস্ট মানে সহশিক্ষা এরকম ছিল না, অল্প দু একটা স্কুল ছিল। সহশিক্ষা মেন শুরু হয় 71 মানে স্বাধীনতার পর থেকে। কুদরতে খুদা শিক্ষা কমিশন আলটিমেটলি সবকিছু মিলায়ে সহশিক্ষার বাম্পার ফলন ঘটে আর কি, এবং 2000 সালের দিকে এটা সর্বোচ্চ আকার ধারণ করে। তো আমি যেটা বলছিলাম যে কুদরতে খুদা শিক্ষা কমিশন যেটা করলো, আলটিমেটলি আমাদের মধ্যে একটা সিস্টেমেটিক ইসলাম বিদ্বেষ শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনগ্রেইন করে দিল। একজন বাচ্চা সে জেনারেল শিক্ষায় পড়ার পরে সে নিজের মুসলিম আইডেন্টিটি আর খুঁজে পাবে না, এমনভাবে ডিজাইন করা। আপনার সন্তান যদি জেনারেল শিক্ষায় পড়ে এবং আপনার ফ্যামিলি থেকে যদি সে কোনো ইনপুট না পায়, ধর্মীয় ইনপুট, তাহলে সে নিজের মুসলিম আইডেন্টিটি নিয়ে হীনমন্যতায় ভুগবে। ঠিক আছে? তো আলটিমেটলি যেটা হলো, এই যে একটা বাংলাদেশের শিক্ষাঙ্গনে কুদরতে খুদার কমিশনের যে একটা কালো ছায়া পড়লো, এই ছায়া আমরা আর কাটায় উঠতে পারি নাই, বরঞ্চ ছায়াটা ক্রমেই দীর্ঘায়িত হতে থাকলো। আমরা দেখলাম এরপরে আরো কয়েকটা কমিশন হয়েছে, আজ পর্যন্ত মোট 10টা শিক্ষা কমিশন হয়েছে, 10টা 9টা। তো আলটিমেটলি প্রথমে 100 মার্কের পরীক্ষা হতো ইসলাম শিক্ষায়। এরপর 2000 সালে যখন শেখ হাসিনার
সরকার ক্ষমতায় যাওয়ার পরে যে শেখ হাসিনা সরকারি শিক্ষা কমিশনটা এন্ডোর্স করে গেছিল 2000 শিক্ষানীতি। তো এই সময়ে প্রস্তাবনা আসলে তত্ত্বাবধায়ক সরকার, মানে আলটিমেটলি ক্ষমতায় যারাই গেছে তারাই শিক্ষায় হাত দেওয়ার চেষ্টা করছে একদম শেষ সময় গিয়ে, যাতে একটা ম্যাসাকার করে দিয়ে চলে যাওয়া যায়। তো তত্ত্বাবধায়ক সরকার আসছে 3 মাসের জন্য, তারাও শিক্ষায় হাত দিল। তারা প্রস্তাব করলো যে ইসলাম শিক্ষা 100 থেকে 50 মার্কে আনা হোক। মানে 100 মার্কের যে কাটাছেঁড়া করা ইসলাম শিক্ষা আছে ওখানে আরো হাত দাও, যাতে মুসলমানের সন্তান ইসলামের মানে জেনারেল শিক্ষা থেকে ইসলাম থেকে দূরে থাকে। তো আলটিমেটলি এটার বিরুদ্ধে ওই সময়ের জনগণ প্রতিবাদ করছিল, হয় নাই, কার্যকর হয় নাই, কিন্তু তারা চেষ্টা করে গেছে। আলটিমেটলি 2000 শেখ হাসিনার পরবর্তী টার্মে, মানে এরপরে কবির চৌধুরী শিক্ষা কমিশন, যেটা 2010 শিক্ষানীতি প্রণয়ন করে, তো সেখানে আলটিমেটলি এতদিন ছিল ইসলাম শিক্ষা নাম, এরপরে ইসলাম শিক্ষার যে বইটা থাকলো, মানে কিভাবে কাটাছেঁড়া করা হয়েছে দেখেন, 10টা সাবজেক্ট কোনোটাই চেঞ্জ হলো না, শুধুমাত্র ইসলাম শিক্ষার নাম চেঞ্জ হয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা। সেখানে হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টানদের খ্রিস্টান ধর্ম শিক্ষা একই থাকলো, কোনো চেঞ্জ নাই, কিন্তু মুসলমানদের ইসলামের সাথে ইসলাম ও নৈতিক শিক্ষা, মানে এমনভাবে ব্র্যাকেটটা দিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা, মানে দুইটার সাথে দুটার কোনো সংযোগ নাই, ইসলাম আলাদা নৈতিক শিক্ষা আলাদা, ইসলামের মধ্যে নৈতিক শিক্ষা নাই। তার মানে কি, একটা বইয়ের যদি উপরের লাইনটা দেখে আমার মধ্যে একটা ইসলাম মানে ইসলাম সম্পর্কে আমার হীনমন্যতা জাগবে, যে ইসলাম পড়লে আলাদা করে আমার নৈতিক শিক্ষা শিখতে হবে। বা আলটিমেটলি বর্তমান শিক্ষা কারিকুলামে আসি, আসলে আমার এটা নিয়েই কিছু কথা বলা দরকার এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা দরকার, কারণ আমাদের এই তাত্ত্বিক আলোচনায় লাভ নেই যদি আমরা আমাদের সময়ের পালসকে ধরতে না পারি, যদি আমরা আমাদের করণীয় কি এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে না পারি, তাই না? এবং বারবার আমরা সেটাতে ব্যর্থ হয়েছি। এবং 71 ধরেন 47-এর পরে কি হলো, যে মুসলমানের আইডিওলজিক্যাল মানে আইডেন্টিটির বেসিসে যে দেশ ভাগ হলো, সেখানে আসলো গণতন্ত্র। 71-এর পরে 71 কিসের ভিত্তিতে হয়েছে? 71 হয়েছে একটা শোষণের বা এরকম একটা বিষয় সামনে রেখে, কিন্তু আসলো কে? গণতন্ত্র, সমাজতন্ত্র। আলটিমেটলি 2024 কিসের ভিত্তিতে হয়েছে? 2024 হয়েছে শেখ হাসিনার জুলুমের এগেনস্টে। আপনারা আব্দুল্লাহ মাদানি কাজ করছে, মাদ্রাসাগুলো গিয়ে বিভিন্ন ওই আহতদেরকে ইন্টারভিউ করা হয়েছে, তাদের ভিতরে ইসলাম, তারা ইসলামকে লালন করে, তারা ইসলামকে ধারণ করে, তারা কেউ এই গণের আকাঙ্ক্ষা যে সেকুলারিজম এটা বলতেছে ওরা, এটার জন্য তারা এই আন্দোলনে শরিক হয় নাই। তারা আন্দোলনে শরিক হয়েছে শেখ হাসিনার জুলুমের প্রতিবাদ করার জন্য। তারা আন্দোলনে শরিক হয়েছে গত 15 বছর ইসলামপন্থীদের প্রতি যে সিস্টেমেটিক বিদ্বেষ আমরা দেখেছি সেটার অবসানের জন্য। কিন্তু আলটিমেটলি কি হলো? 24-এর পরেও আমরা দেখলাম যে শিক্ষা মানে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি হলো, সেখানে বামের প্রতিনিধিত্ব আছে, সেখানে সমকামীদের প্রতিনিধি আছে, কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কোনো প্রতিনিধি সেখানে নাই। কত বড় দুঃখের একটা বিষয়। এখন আমরা বারবার প্রতিক্রিয়াশীল আচরণ করতেছি, না করে উপায় নাই, কারণ আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলা হবে, আমি তো চুপ করে থাকতে পারি না। কিন্তু আলটিমেট মুক্তি কোন জায়গায়? কবে আমাদের এই প্রতিক্রিয়াশীল থেকে বের হতে পারবো? যতদিন পর্যন্ত এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকে থাকবে ততদিন পর্যন্ত আমরা বিরোধী দল থেকে সরকারি দলে যাইতে পারবো না, এটা বাস্তবতা। আমরা প্রতিবাদ করতে পারবো, হয়তো ধরেন 24-এর গণ অভ্যুত্থানে ইসলামপন্থীদের আত্মত্যাগ, এটা রাইট আউট খারিজ করে দেওয়া সম্ভব না, যার কারণে আমরা আজকে কথা বলতে পারছি। যদি আমাদের এরকম অংশগ্রহণ না থাকতো তাহলে আমাদেরকে এই কথাটুকু বলতে দেওয়া হতো না, ঠিক আছে? তো এই অংশগ্রহণ করছি বলেই আমরা চাপটা দেওয়ার সুযোগ পাচ্ছি। আলটিমেটলি যেটা হলো 2020 সাল থেকে ইসলাম শিক্ষাকে একেবারে মানে ইররিলেভেন্ট করে দেওয়া হলো। 2022 সালের যে শিক্ষানীতি, সেখানে ইসলাম শিক্ষা নাই, আপনার প্রথমে 50 করে দেওয়ার চেষ্টা করা হলো, তারপরে ইসলাম ও নৈতিক শিক্ষা, এরপরে মূল্যবোধ ও নৈতিকতা, তখন আর কোনো ইসলাম নাই। লাস্ট যেটা হলো মূল্যবোধ ও নৈতিকতা, তার মানে সবাই দেখেন, সবাই চেষ্টা করছে আমার সন্তানের মগজটাকে দখল করার, সবাই চেষ্টা করছে আমার সন্তান কিভাবে ভাববে, আমার সন্তান কিভাবে চিন্তা করবে, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার। তারা চেষ্টা করছে আমার সন্তানের সাথে আল্লাহর যে সম্পর্ক তার মধ্যে একটা ব্যারিয়ার করে দেয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে।
এখন আমাদের কি করণীয় আছে? বারবার আমরা প্রতিক্রিয়াশীল আচরণ করছি। গতকালকেও আমরা যে মানববন্ধন করছি এই শিক্ষা সমন্বয় কমিটির বিরুদ্ধে, মুসলমান মানে ইসলামিক চিন্তা শিক্ষাবিদদের ইনক্লুড করার দাবিতে বা আলেম সমাজে ইনক্লুড করার দাবিতে, সেখানে বলছে যে অনেকে কথা বলছে যে এভাবে করাটা ঠিক না, এবং সেকুলার মহলে এটার তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। তারা বলছে ইসলামপন্থীরা কূপমণ্ডুক। তো আলটিমেটলি কি হয় দেখেন, ওরা বলতেছে যে কামরুল হাসান মামুন বা সামিনা লুৎফা এরা তো আন্দোলনের সমর্থক ছিল, এদের বিরুদ্ধে কেন কথা হবে? কিন্তু আপনি দেখেন, আমরা যখন একটা উপদেষ্টার জন্য চেষ্টা করতে গেলাম যে ধর্ম মন্ত্রণালয় কি ইসলামপন্থীদের হাতে থাকবে না, তো সেই উপদেষ্টার জন্য আমাদের মানে এমনভাবে কথা শুনতে হলো যে এই আফম খালিদ স্যার উনি আন্দোলনে কি ভূমিকা রাখছেন, অন্য কারোর বিষয়ে এই কথা আসবে না। ডক্টর ইউনূস আন্দোলনে কি ভূমিকা রাখছেন, এনজিও থেকে যে উপদেষ্টাদের নেওয়া হলো তারা কি ভূমিকা রাখছেন? এনজিও চালাইতে গত ফ্যাসিস্ট সরকারের সাথে কোলাবোরেশন করে তো তাদের এনজিও চালাইতে হয়েছে। তো তাদের যদি কোনো প্রশ্ন উঠতে পারে, শুধুমাত্র একজন ধর্ম উপদেষ্টা যে মানে মুসলমান আলেমদের মধ্যে থেকে যার আসার কথা, তাকে নিয়ে কেন কথা উঠবে? এটাই হচ্ছে সিস্টেমেটিক ইসলাম বিদ্বেষ। ঠিক আছে, আমাদের সাথে যে বিদ্বেষটা পোষণ করা হচ্ছে এটা এই রাষ্ট্রের কাঠামোতে ইনগ্রেইন্ড। আপনি যদি ইউনূস, শেখ হাসিনা গিয়ে ইউনূস সরকার আসছে, ইসলাম বিদ্বেষ চেঞ্জ হয়েছে? আলটিমেটলি আমাদের উপর তখন চেপে পড়ছিল হিন্দুত্ববাদ, এখন চেপে পড়বে পশ্চিমা সংস্কৃতি। শুধু রূপ চেঞ্জ হবে, কিন্তু কাঠামো যতদিন ভেঙে নেওয়া দেওয়া যাবে, গণতন্ত্র ধরেন এই যে লিবারেল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, এটার ভেতরে একটা ইসলাম বিদ্বেষ ইনগ্রেইন্ড। আপনি যতক্ষণ এটাকে ভেঙে চুরমার করে না দিতে পারবেন, যতক্ষণ ইসলামী শরিয়া কায়েম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা বিরোধী দলে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিক্রিয়া দেখাতেই হবে, আমাদের উপায় নাই। তবে এখন এই যে বাস্তবতা, 2024-এর বাস্তবতা, আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে আল ঠেলতে হবে। কি ঠেলতে হবে? আল ঠেলতে হবে। আল, জমির আল বোঝেন না? আল ঠেলতে হবে। না হলে আমরা চুপ করে বসে থাকলে ওরা কি করে? ওরা আল ঠেলে। ওরা ঠেলতে ঠেলতে আমরা যতক্ষণ পর্যন্ত সহ্য করি, ওরা ঠেলতে থাকে। এরপর দেখি যে আমাদের পেছনের জায়গা নেই, শুধু দেয়াল। তখন আমরা প্রতিক্রিয়া দেখাই। তখন ওরা ধরেন 10 হাত এদিকে আসছে, ওরা আমাদের জায়গা ছেড়ে দেয় 1 হাত। আমরা ভাবি 1 হাত তো পাইছি, অথচ আমরা হারাইছি কয় হাত? 9 হাত। এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার আপনার সন্তান কি শিখবে সেটা ঠিক করবে এই সমস্ত বামেরা, এই সমস্ত LGBTQ সমর্থকেরা। তাহলে আমার আপনার সন্তান কি আল্লাহর সাথে কানেক্ট করতে পারবে? আমার আপনার সন্তান হীনমন্যতা নিয়ে বড় হবে। সে মনে করবে এই পশ্চিমা তন্ত্র মন্ত্র এগুলোই সেরা, ইসলাম ব্যাকডেটেড। আলটিমেটলি আল্লাহর সাথে তার কানেকশনটা থাকবে না। আপনার সাথে আপনার পরবর্তী জেনারেশনের গ্যাপ হয়ে যাবে অনতিক্রম্য একটা দূরত্ব, যেটা আপনি আর অতিক্রম করতে পারবেন না। তো আজকে আমরা যে বাস্তবতায় আছি, এই বাস্তবতায় থেকে আমাদের এখন প্রতিবাদ করে যেতে হবে। প্রতিবাদ না, শুধু এই সেমিনার সিম্পোজিয়াম এগুলো না, আমাদের রোডগুলো দখল করতে হবে। আমাদের ধরুন আমরা মানববন্ধন করছি, এরপর ঘেরাও করব, আমাদের কর্মসূচি দিতে থাকতে হবে। এবং এতদিন পর্যন্ত একটা নোশন ছিল হুজুররা মাদ্রাসার মধ্যে থাকবে, হুজুররা মসজিদে থাকবে, তারা রাজপথে কেন আসবে? ঠিক আছে, ইসলাম বিদ্বেষ কিন্তু এটাই যে মুসলমানদের পলিটিক্যাল স্ফিয়ারে মুখ দেখানোটা ডিফিকাল্ট করা হবে, এটা ইসলাম বিদ্বেষ। পলিটিক্যাল মানে শুধু রাজনীতির সংগঠন না, এটা আমি যে কথা বলছি, আমার যে মানে জাতীয়তাবোধ, আমার যে মুসলিম আইডেন্টিটি, এটারও একটা পলিটিক্স আছে। এই যে আমাদের সমাজে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, আমাদের সমাজে নানাভাবে আমাদেরকে নামানুষ করে দেওয়ার একটা প্রচেষ্টা, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে। আমরা যেহেতু একটা সুযোগ পাইছি, বিগত 15 বছর আমাদেরকে এভাবে কথা বলার আমাদের সুযোগ ছিল না। শরিয়ার শব্দ উচ্চারণ করতে আমাদের 10 বার চিন্তা করতে হতো, তাই না? আমাদের মা বোনদেরকে তাবু বলতেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। এটা কেন পারি নাই বলেন তো? কারণ দীর্ঘদিনের 15 বছরের যে নির্যাতন, জুলুম, এটা আমাদের মধ্যে একটা পরাজিত মানসিকতা তৈরি করে দিছিল। 5ই আগস্ট আমরা সেই মানসিকতা থেকে বের হতে পারছি। ঠিক আছে, সেই মানসিকতায় আমাদেরকে আর ফিরে যাওয়া যাবে না। আমাদেরকে এখানে কিন্তু একটা বড় জিনিস দেখতে হবে, যারাই শাসন করে গেছে
তারা আমাদের চিন্তার জগৎকে দখল করে নিচ্ছে। কলোনিয়ালিজম শেষ হয়ে গেছে, বাট যে চিন্তার উপনিবেশ এটা রয়ে গেছে। আমরা আজও চিন্তা করি যে হুজুরদের সেমিনারগুলোতে দু একজন শার্ট প্যান্ট পরা লোক থাকলে ভালো হয়, চিন্তা করি কিনা, যে তাহলে বেশি গ্রহণযোগ্য হবে ব্যাপারটা। কেন? আমি ডাক্তার, আমি পাঞ্জাবি পরতে পারবো না? সমস্যা কোথায়? একটা ড্রেস আমার, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমার ধর্মীয় আইডেন্টিটির বিষয়, আমি এটাকে গর্বের সাথে পড়তে চাই। আমাকে হীনমন্যতায় ভুগতে হবে কেন? ওরা চায় আমি হীনমন্যতায় ভুগি। আজকে আমরা যতদিন পর্যন্ত এই গণতান্ত্রিক কাঠামো ভাঙতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদেরকে এই আল ঠেলে ওদেরকে কোণঠাসা করে ফেলা, এবং সমাজে ইসলাম প্রশ্নটাকে সবার মধ্যে একটা আইডেন্টিটির জায়গায় নিয়ে আসা। ওই যে আবুল মনসুরের মতো, যে সে নাস্তিক হলো সেজন্য মুসলমান নাস্তিক হয়, মানে এইরকম একটা জায়গায় চলে আসবে সমাজ। ঠিক আছে? যে সেকুলারিজমের সাথে আমাদের দ্বন্দ্বটাকে এই পর্যায়ে আমরা নিয়ে যাব যে আমাদের অস্তিত্বের জায়গায় আমরা যে মুসলমান এটা চলে আসবে। আমাদের সন্তানদের মধ্যে এই বোধ জাগ্রত করতে হবে। এই বোধ জাগ্রত করতে হলে এই শিক্ষা ব্যবস্থার দখল আমাদেরকে নিতে হবে। না হলে আমার টাকায় আমার সন্তানকে মগজ ধুলাই করবে, ওরা আল্লাহর সাথে কানেকশন কেড়ে নিবে, আলটিমেটলি আমাদের পরিবার ব্যবস্থাগুলো ভেঙে যাবে, আমাদের আমাদের যে ধর্মীয় বোধ, আমার সন্তানদের কোনো ধর্মীয় মূল্যবোধ অবশিষ্ট থাকবে না। এজন্য ভাইরা, আমার সময় শেষ, তো আমাদের এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক কাজ করতে হবে। আলটিমেটলি এই যে শিক্ষা কমিটি হচ্ছে, বা এরপরে শিক্ষানীতি হবে নতুন এর পরের বছরের জন্য, সেখানে আমাদের লোক ঢুকাতে হবে। অনেকে বলে যে আমরা কেন ঢুকতে পারছি না ওখানে। ওরা আমাদের ডাকবে না। এই পাঠ্যপুস্তকের এগেনস্টে সবচেয়ে ভোকাল ছিল বাংলার ইসলামপন্থী জনগণ, কিন্তু ওরা আমাদেরকে রাখে নাই, কারণ এই কাঠামোটাই এরকম যে এখানে একটা হুজুর ঢুকতে গেলে তাকে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ঢুকানো হবে, কিন্তু সেকুলাররা ফ্রি পাস পেয়ে যাবে। এই জন্য আমার সন্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে সেটা নিয়ে আমি কথা বলবো। ওরা বলতেছে হুজুররা কথা বলার কে? আমাদের সন্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে সেটা নিয়ে কারা কথা বলবে? আমরা কথা বলবো না? কাজেই ভাইরা, আজকে শাহেখ আহমদুল্লাহ গতদিন একটা স্ট্যাটাস দিচ্ছে, এটা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে সেকুলার মহলে। যে স্ট্যাটাসটা ছিল যে আমাদের পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতে ইসলাম বিদ্বেষীরা ঢুকে গেছে, এতটুকুতেই এত প্রতিক্রিয়া হচ্ছে ওদের। এখন আমরা যদি কথা না বলি, আমরা যদি চুপ থাকি, তাহলে হবে না। এই বিষয়টা নিয়ে সবাই কথা বলবেন। অফলাইন অনলাইন যে কর্মসূচিগুলো হচ্ছে সেখানে আপনারা আসবেন। আপনাদের সন্তানের জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে, ঠিক আছে? আমাদের সন্তানদেরকে আমরা এই বিভিন্ন মতবাদের সামনে একা ছেড়ে দেব না। আমরা বুক চিতায় দাঁড়ায় যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।